সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে 15 থেকে 20 টাকা। মধ্যরাত থেকেই কার্যকর। ডিজেল 115, অকটেন 140, পেট্রোল 135 ও কেরোসিন 130 টাকা নির্ধারণ। পাম্পে পাম্পে কমছে না ভোগান্তি, লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতি, দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না তেল, ক্ষুব্ধ গ্রাহক। বাড়িঘর অঞ্চলে যায়, কিছু করার নাই, তো তেল লাগবে সবার। খালি শুধু একমাত্র পানি ছাড়া, পানিও কম খাইছি যাতে আমার টয়লেটে যেতে না হয়। বাচ্চা যখন ঘুমায় থাকে, মা বলে যে আয় চাঁদ দেখাই যা, চাঁদ দেখে যা। বিষয়টা এখন আমাদের কাছে তেলটা হয়ে গেছে এরকম। 11টার সময় দাঁড়াইছি আমরা, এখন 13 ঘন্টা হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি, গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি, সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যথাসময় হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে আগের দুই সরকার। সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সুস্বাস্থ্যের দেশ গড়ার প্রত্যয়। 60 দিনে সরকারের 60 পদক্ষেপ। জনআস্থা অর্জনই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় প্রাপ্তি। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঘোষণা। বিকল্প শ্রমবাজার ও বিদেশি বিনিয়োগে জোর। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল। প্রত্যাখ্যান করলে আন্দোলনের হুঁশিয়ারি 11 দলের। জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান জামাত আমিরের। সৌদিতে বাংলাদেশি হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা। প্রথম দিনে যাচ্ছে 14 ফ্লাইট। প্রায় সব যাত্রীর ভিসা সম্পন্ন। ফ্লাইট নিয়ে শঙ্কা নেই। চট্টগ্রাম থেকে যাত্রা শুরু কাল। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত। 6 জেলায় প্রাণ গেল 12 জনের, আহত 5। হাওরে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু। পরিবারের শোকের মাতম। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক সংকটের মধ্যে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত দর বাড়ানোর কথা জানিয়েছে জ্বালানি বিভাগ। সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন মূল্য তালিকায় দেখা যায় 15 টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়াও পেট্রোলে 19 টাকা বাড়িয়ে 135, অকটেনে 20 টাকা বাড়িয়ে 140 আর কেরোসিনে 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার থেকে সারা দেশে কার্যকর হবে। ঘটনা সবশেষ জানবো, এ নিয়ে আরো জানাতে রাজধানী তেজগাঁওয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি ট্রাস্ট পাম্পে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে যে ফিলিং স্টেশনটি আছে সেখানে আছি। এইখানে এখন পর্যন্ত তেল বিক্রি বন্ধ হয়নি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে কিছুক্ষণ আগে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে জ্বালানি সম্পদ এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে, সেখানে বলা হয়েছে প্রতি লিটার ডিজেলে বাড়ানো হয়েছে 15 টাকা, এখন বিক্রি হবে 115 টাকা। আর অকটেন 20 টাকা বাড়িয়েছে, অর্থাৎ রাত 12টার পর থেকে অকটেন বিক্রি হবে 140 টাকা করে। পেট্রোল 19 টাকা বাড়িয়েছে, সেখানে পেট্রোল বিক্রি হবে 135 টাকা করে। এবং কেরোসিন 18 টাকা বাড়িয়েছে এবং বিক্রি হবে 130 টাকা করে। এইখানে এই কিছুক্ষণ আগে দিয়েছে এবং আর 1 ঘন্টা পর হয়তো সেই মূল্যবৃদ্ধি যেটা হয়েছে সেটি হয়তো কার্যকর করবে ফিলিং স্টেশনের মালিকরা। তো এখন পর্যন্ত আগের যে দাম ছিল সেই দামেই কিন্তু বিক্রি হচ্ছে এবং এখন পর্যন্ত লাইন তো আগের মতোই আছে, যানবাহনের লম্বা সারি আগের মতোই আছে। আমরা দিনের বেলা যা দেখেছি এবং গত 1 মাস ধরে যা দেখছি সেই পরিস্থিতি কিন্তু এখন এই পর্যন্ত। তবে যে বিষয়টি হচ্ছে এই যে দাম বাড়ানো নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া কিন্তু সাধারণ মানুষ, এখানে যারা পেট্রোল পাম্পে আসছেন তেল নিতে, তাদের মধ্যে দেখা গেছে। কিছু পক্ষ বলছে যে হচ্ছে যেহেতু এতদিন ধরে এক ধরনের ভোগান্তি ছিল এবং বারবার বলা হচ্ছিল যদি এই দাম বাড়ানোর পরও যদি এইখান থেকে লাঘব
পাওয়া যায় আসান পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে দাম বাড়ানো হোক, এক ধরনের প্রতিক্রিয়া ছিল। সেক্ষেত্রে যেহেতু বাড়িয়েছে এবং সেটা অনেক বেশি বাড়িয়েছে, যেহেতু একেবারে 20 টাকা বাড়িয়েছে, তারা বলছেন যে এর আগে 135 টাকা সবচেয়ে বেশি ছিল শেখ হাসিনার আমলে, 35 টাকা। এরপরে কিন্তু আর বাংলাদেশে এত অকটেনের দাম কখনোই বাড়েনি। কিন্তু তারা যে বিষয়গুলো বলছেন, যে আরেকটি পক্ষ বলছে যে হঠাৎ করেই যে এত টাকা বাড়ালো, সেই ক্ষেত্রে এখন যে এই যে পেট্রোলটা রাতের বেলা দেবে, সেটা তো আর এখনই আমদানি করা হয়নি, তাহলে কেন এখনই এটা কার্যকর করা হবে, সেই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। তবে এই দামটাও এমন এক সময় বাড়ানো হলো যখন হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হলো এবং বিশ্ববাজারে তেলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে এখানকার পরিস্থিতি এই। এদিকে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। গরম আর ভোগান্তিতে লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতিতে জড়াচ্ছেন গ্রাহকরা। দীর্ঘ অপেক্ষা করেও অনেকে পাচ্ছেন না তেল। এমন পরিস্থিতিতে বন্ধ অনেক পাম্প। তবে ডিপো থেকে দেয়া পুরো জ্বালানি সরবরাহের কথা বলছে পাম্প কর্তৃপক্ষ। এমন দৃশ্য এখন রাজধানীর কিছু তেল পাম্পে। জোর করে লাইনে এসে তেল নেয়ার অভিযোগে হাতাহাতিতে জড়াচ্ছেন গ্রাহকরা। সিরিয়াল নিয়ে মনে করেন সিরিয়াল বিক্রি করে 200 টাকা থেকে 500 টাকা সিরিয়াল বিক্রি হয়। বাড়িঘর চলে যায়, কিছু করার নাই, তো তেল লাগবে সবার। কই খাওয়া কই দাওয়া, রাত 2:30 বাজে আসছি, এই মাত্র পাম্পের গোড়ায় আসলাম, তারপরে কত সিন্ডিকেট। খালি শুধু একমাত্র পানি ছাড়া, পানিও কম খাইছি যাতে আমার টয়লেটে যেতে না হয়। গাড়ি থেকে কোথায় যাব? বাচ্চা যখন ঘুমায় থাকে, মা বলে যে আয় চাঁদ দেখাই যা, চাঁদ দেখে যা। বিষয়টা এখন আমাদের কাছে তেলটা হয়ে গেছে এরকম। কাঠফাটা রোদ আর তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তেলের জন্য। চালকরা বলছেন 12 থেকে 13 ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন না জ্বালানি। দীর্ঘ সময় লাইনে থেকে অসুস্থ হচ্ছেন অনেকেই। এই প্যান্ট খারাপ হয়ে গেছে, লুঙ্গি পড়ছি। 10টা, 10:30, 11টার সময় দাঁড়াইছি আমরা, স্টিল আমরা যেতে পারি নাই। এখন কয়টা বাজে? এখন 13 ঘন্টা হয়ে গেছে। তো সরকার যদি বলে তেল আছে, তেলটা অ্যাকচুয়ালি কোথায় আছে? পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ করা তেলের পুরোটাই দেয়া হচ্ছে। তেল হয়তো আমার আগের চেয়ে একটু বেশি পাচ্ছি, তারপরেও আমার এখান থেকে বের হতে পারতেছি না, যে এত পরিমাণ গাড়ি বাড়ছে। এদিকে চালকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই লাইনে দাঁড়ানো যানবাহনে দেয়া হচ্ছে মামলা। পাম্প তো কোনো পার্কিং সিস্টেম নাই। পার্কিং সিস্টেম পাম্পগুলো করলে সেক্ষেত্রে আমরা পার্কিং রাখতে পারতাম। অবশ্যই রাস্তা রাখতে হয়, সেক্ষেত্রে রাস্তা রাখলে ফালতে পারছে নো পার্কিং মামলা দিয়ে ডাম্পিং করে। সেক্ষেত্রে এই ড্রাইভারটা আমার না রাস্তায়। রাজধানীর বাইরের বিভিন্ন জেলায় দেখা গেছে একই অবস্থা। নির্ধারিত সময় বেঁধে দেওয়ার পরও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। কোনো ফিলি স্টেশনে তেল দেয়া হচ্ছে কয়েকদিন পরপর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত 2 সরকার। প্রাদুর্ভাব ঠেকাতে সরকার জরুরি ব্যবস্থা নিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামে সন্তান হারানো মা বাবার কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন। গ্রাম শহরের বৈষম্য কমিয়ে সুস্বাস্থ্যের দেশ গড়তে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। ইমরুল হাসানের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পরপরই নতুন সংকটে পড়ে বিএনপি সরকার। সারা দেশে ছড়িয়ে পড়ে হামের প্রাদুর্ভাব। চিকিৎসকেরা জানান যথাসময়ে টিকা না দেয় এমন প্রকোপ। বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হামের এমন পরিস্থিতির জন্য দায়ী আগের 2 সরকার। তার সরকার তড়িৎ ব্যবস্থা নেয়, হামের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কখনোই যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে চায়, কমিয়ে আনতে চায় গ্রাম শহরের সেবার বৈষম্য। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে
বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক চিকিৎসা ইউনিট স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। এজন্য সহযোগিতা চান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই, যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সরকারের 2 মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর 7টি পদক্ষেপ তুলে ধরলেন উপদেষ্টা মাহাদি আমিন। প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, জনগণের আস্থার বিশ্বাস অর্জনই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় প্রাপ্তি। তারা জানান, নতুন শ্রমবাজার তৈরির পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানতে গুরুত্ব দিচ্ছে সরকার। মানুষ অসুস্থ চিত্রে শপথ করিতেছি যে নির্বাচনের পর সরকার গঠনের 2 মাস, এর মধ্যেই সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। নির্বাচিত হওয়ার পরেই বেশ বেগ পেতে হয় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকট সামনে এলে। এর মাঝেই 60 দিন অতিবাহিত হওয়ায় সরকারের 7টি পদক্ষেপ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়, যেখানে তারা দাবি করেন এই কয়েকদিনে সরকার জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। দেশ সেবা করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন। যে খারাপ কাজগুলো আপনার দুষ্টু লোকেরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। দেশের কৃষক কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। প্রায় 12 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সারা দেশে 20,000 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের 2 মাসে জনগণকে স্বস্তি দিতে বৈশ্বিক সংকটের মধ্যেও বাড়ায়নি জ্বালানি তেলের দাম, এমনকি নিয়ন্ত্রণ রেখেছে নিত্যপণ্যের বাজার বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জানান, মালয়েশিয়া ও ইউরোপ সহ বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার তৈরি এবং দেশে বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব দিচ্ছে সরকার। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের 60টি দেশের সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশগুলো হলো সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় প্রবাসী কার্ড প্রদান সহ বেশ কিছু জনবান্ধব প্রকল্প বাস্তবায়ন করার কথাও বলেন এই উপদেষ্টা। উপস্থিত আছেন আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সামনের দিনগুলোতে সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার জনরায় প্রত্যাখ্যান করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। রাজধানীতে গণমিছিলের আগে সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। এদিকে হাম সংক্রমণের জন্য জনস্বাস্থ্যের বিশৃঙ্খলাকে দায়ী করেন জামায়াতের আমির। জ্বালানি সংকট নিয়ে সরকারকে তাই লুকোচুরি না করার আহ্বানও জানিয়েছেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি তেল ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় ঐক্যের গণমিছিল। বিজয়নগর থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সমাবেশে 11 দলের নেতারা চলমান হাম সংক্রমণ পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট সহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন। বর্তমান সরকারকে পতিত আওয়ামী লীগ সরকারের মতো গণবিরোধী রূপ ধারণ না করার আহ্বান জানান তারা। জনগণ রায় দিয়েছে, এই সংসদের দায়িত্ব গণভোটের রায় বাস্তবায়ন করা। হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সমাবেশে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সরকারের প্রতি ভোটের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনরায়কে প্রত্যাখ্যান না করার আহ্বান জানান। বলেন, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে 11 দলীয় ঐক্য যে আন্দোলন গড়ে তুলছে তা সরকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না। জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। এদিন সকালে রাজধানীর শিশু হাসপাতাল ও আসাদ গেটের একটি ফিলিং স্টেশন পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলার কারণে হাম সংক্রমণ বাড়ছে। বেডের ক্যাপাসিটি 1000, রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। সংসদে জ্বালানি সংকট নিয়ে কথা বলবেন বলেও জানান জামায়াত আমির। সরকার যে বলে যে আপনারা বারবার তেল দিয়ে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ে আরও থাকছে। মাদকের টাকা নিয়ে বিরোধ, মোহাম্মদপুরে যুবক হত্যায় গ্রেফতার 4। পল্লবীতে নিরাপত্তা কর্মী খুনে জড়িত অটোরিকশা চালক গ্রেফতার। পবিত্র হজ পালনে সৌদির পথে যাত্রা। প্রথম দিনে 14টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 6000 হজযাত্রী। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন হজযাত্রীরা। আর প্রায় সব যাত্রীর ভিসা হয়েছে জানিয়ে হজ অফিস বলছে, ফ্লাইট নিয়েও নেই কোনো শঙ্কা। এ কান্না প্রশান্তির আবেগ আর মহান রবের নিকট নিজেকে সমর্পণের আকুতি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার 65 বছরের কৃষক নওশাদ আলী সারা জীবনের সঞ্চয় খরচ করে যাচ্ছেন হজে। জীবনের শেষ ইচ্ছা পূরণের দ্বারপ্রান্তে আশকোনা হজ ক্যাম্পে তাকে বিদায় জানাতে আসেন প্রিয় স্বজন। আমরা দুজনেই হজ যাচ্ছি, ছেলের কাছে বিদায় নিচ্ছি। এবার সারা জীবনের এবার সাধনা পূরণ হওয়ার জন্য হজে যাচ্ছি। শনিবার 14টি ফ্লাইটে প্রায় 6000 যাত্রী যাচ্ছেন পবিত্র নগরী মক্কায়। মোনার এখানে নাই, আল্লাহ কখন পৌঁছাবে এই আশা করে আছে, আল্লাহ কখন নিবে আমি বুঝাইতে পারতেছি না। মানে আমি একটা স্বপ্নের জায়গা যাচ্ছি। জীবনের শেষ একটা ইচ্ছা যে যাতে আমি আমার হজটাকে আল্লাহ তাআলা কবুল করে। এবার ৭৮,৫০০ জন হজ পালনে যাবেন। ৭৮,৩০০ জনেরও বেশি যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই সব কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। পাসপোর্ট থেকে ভিসা পর্যন্ত কোনো হয়রানি হইতে হয় না, খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানকার কোনো প্রসেসে বা কোনো সিস্টেমে আমাদের কোনো ভোগান্তি হয়নি, কোনো সমস্যা হয়নি। এবার সব মিলিয়ে 205টি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন হজ পরিচালক। বিমানের শিডিউল বিপর্যয় কিংবা ভিসা জটিলতার কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। ভিসা সংক্রান্ত বিষয়ে বা ফ্লাইট সংক্রান্ত জটিলতার বিষয়ে আসলে এবছর কোনো রকম বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। 17 এপ্রিল থেকে শুরু হয়ে হজ যাত্রা চলবে 21 মে পর্যন্ত। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। মাদক ও টাকার বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ড বলে জানিয়েছে ডিএমপি। এ ঘটনা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আক্তার সহ 4 জনকে আটক করে। উদ্ধার করা হয় মোটর সাইকেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু। এদিকে রাজধানীর পল্লবী আবাসিক এলাকায় কথা কাটাকাটির জেরে নিরাপত্তা কর্মী সালাউদ্দিন হত্যায় জড়িত অটোরিকশা চালক সাগর শেখকে গ্রেফতার করেছে পিবিআই।